চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের পাইথনের বেসিক কিছু জিনিস সম্বন্ধে বলবো, যে জিনিসগুলো না জানলে তোমাদের পাইথন প্রোগ্রাম লিখতে বা জানতে অনেক বেশি অসুবিধা হয়। তো প্রথমেই বলি, আমি যে বিষয়টা নিয়ে আমি পড়াবো পাইথনের, সেটা হলো পাইথন ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট হলো এমন একটা জিনিস, পাইথন প্রোগ্রাম যে সমস্ত চিহ্ন বা অক্ষরগুলো তার প্রোগ্রামের ইনস্ট্রাকশন হিসেবে বুঝতে পারে তাকে কি বলা হয়? ক্যারেক্টার সেট। সেই ক্যারেক্টার সেটের মধ্যে কি কি রয়েছে না, নাম্বার রয়েছে, লেটার্স রয়েছে, স্পেশাল সিম্বল রয়েছে, হোয়াইট স্পেস রয়েছে, আর মিসলেনিয়াস বলতে মিসলেনিয়াসের মধ্যে যেটা আছে এসসি এবং ইউনিকোড ক্যারেক্টার। পাইথন ইউনিকোড ক্যারেক্টারকে সাপোর্ট করে। তো এক্ষেত্রে বলতে হয়, যখন আমরা পাইথনের কোনো ইনস্ট্রাকশন লিখবো বা স্টেটমেন্ট লিখবো, সেক্ষেত্রে আমরা কিছু স্পেশাল সিম্বল, ক্যারেক্টার, লেটার, এছাড়াও নাম্বার, এগুলো আমরা ব্যবহার করবো, যেগুলো পাইথন প্রোগ্রাম লিখতে সবাইকে সাহায্য করবে এবং পাইথন সেটা নিজে বুঝতেও পারে যে কোনগুলো কি ক্যারেক্টার এবং কি প্রয়োজনে ব্যবহার করা হয়। তাই প্রত্যেক স্টুডেন্টের পাইথনের ক্যারেক্টার সেট সম্বন্ধে ধারণা থাকা দরকার। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, পাইথনের ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম কোডগুলো লিখতে গেলে যে সমস্ত জিনিসগুলো খুবই প্রয়োজন, তার মধ্যে প্রথমে আসছে নাম্বার। আমরা জানি কিবোর্ডে যে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে পাইথনের ইনস্ট্রাকশন বা কোড লিখতে গিয়ে ব্যবহার হয়। এছাড়াও ব্যবহার হয় লেটার্স, বড় হাতের এ থেকে জেড আর ছোট হাতের এ থেকে জেড ব্যবহার করা হয়। এছাড়াও কি ব্যবহার করা হয় না, পাইথন প্রোগ্রাম লিখতে গিয়ে কিছু স্পেশাল সিম্বল ব্যবহার করা হয়। সেই সমস্ত স্পেশাল সিম্বলগুলো এখানে লিখে আমি দেখিয়ে দিয়েছি। তার মধ্যে ম্যাক্সিমাম সেই সমস্ত স্পেশাল সিম্বলগুলোকে তোমরা জানো, যেরকম স্পেস, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ক্রস ডিভিশন, মডিউলো ডিভিশন, স্ল্যাশ, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ইকুয়াল, নট ইকুয়াল, @, অ্যাম্পারস্যান্ড, ডবল কোট, সিঙ্গেল কোট, এটসেট্রা। এই সমস্ত জিনিসগুলো পাইথনের ইনস্ট্রাকশন লেখার সময় কি হয় না, সিনট্যাক্স হিসেবে ব্যবহার করা হয়। এবং এই সমস্ত স্পেশাল ক্যারেক্টারগুলো যদি আমরা সঠিকভাবে পাইথনের প্রোগ্রামে কোডিং লেখার সময় লাইনগুলোতে সঠিকভাবে না লিখি, তাহলে আমাদের কি করে সিনট্যাকটিক্যাল এরর দেয় বা প্রোগ্রাম সঠিকভাবে রান করে না। এছাড়াও আমরা প্রোগ্রামের মধ্যে কিছু কিছু জায়গায় হোয়াইট স্পেস ব্যবহার করি। হোয়াইট স্পেসের মধ্যে কি কি আছে? ব্ল্যাঙ্ক স্পেস আছে, ট্যাব আছে, নিউ লাইন আছে, ক্যারেক্টার রিটার্ন আছে। তো এই জিনিসগুলো আমাদের ব্যবহার করা হয়। এছাড়াও একটু আগে বললাম এসসি কোড ব্যবহার হয়, এছাড়াও ইউনিকোড ক্যারেক্টার ব্যবহার হয়। তাহলে পাইথনের ইনস্ট্রাকশন সেট হলো এমন একটা জিনিস, যেটা না জানলে একজন বিগিনার হিসেবে বা প্রথম পাইথন প্রোগ্রাম লিখতে গেলে সে সঠিকভাবে লিখতে পারবে না। তাই পাইথনের ক্যারেক্টার সেট সম্বন্ধে প্রত্যেক স্টুডেন্টেরই সঠিক ধারণা থাকা দরকার। মানে অ্যাকচুয়ালি পাইথনের গ্রামার, মানে পাইথন যদি একটা ল্যাঙ্গুয়েজ হয়, তার গ্রামার লিখতে গেলে এই সমস্ত পাঞ্চুয়েশন মার্কস বা সিম্বলস গুলো কি হয় ব্যবহার করতে হয়, নাহলে সঠিকভাবে প্রোগ্রাম এক্সিকিউট করবে না এবং তোমাকে এরর মেসেজ দেখাবে। পাইথনের ক্যারেক্টার সেট পড়ানোর পর এবার আমি তোমাদের যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে টোকেনস। টোকেনস হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর খুব গুরুত্বপূর্ণ এবং ক্ষুদ্র অংশ। পাইথন ইনস্ট্রাকশনের প্রত্যেকটি ক্ষুদ্র অংশকে কি বলা হয়? টোকেনস। এই টোকেনস কোন জিনিস নিয়ে তৈরি হয়েছে, বা যখন আমরা কোনো পাইথনের ইনস্ট্রাকশন লিখি, যেই টোকেনগুলো আমার কি থাকে প্রত্যেক ইনস্ট্রাকশনের মধ্যে থাকে। টোকেনের মধ্যে মেইন যেটা রয়েছে কিওয়ার্ড, প্রথমে যেটা আছে কিওয়ার্ড, তারপরে আছে আইডেন্টিফায়ার, তারপরে আছে লিটারালস, তারপরে আছে অপারেটরস, তারপরে আছে দেন পাঞ্চুয়েটরস। দেখো, কিওয়ার্ড হলো এমন একটা জিনিস যেটা পাইথন ইন্টারপ্রেটারের কাছে রিজার্ভ থাকে বা সংরক্ষিত থাকে। কোনো বিশেষ কিছু কাজে এই সমস্ত শব্দগুলোকে ব্যবহার করা হয়, কিওয়ার্ডগুলোকে। কারণ এই কিওয়ার্ডের সাহায্যে আমরা কোনো ভ্যারিয়েবল বা ক্লাস বা অবজেক্ট এর নাম আমরা বা ফাংশনের নাম আমরা দিতে পারবো না। কেন? এই সমস্ত কিওয়ার্ড গুলোকে পাইথনের ইন্টারপ্রেটার তার কাছে সংরক্ষিত রাখে, তার কিছু স্পেশাল কাজের জন্য ব্যবহার করে। এই কিওয়ার্ডের মধ্যে কোনগুলো রয়েছে? ইন্ট, ফ্লোট, অর, এন্ড, ট্রু, ফলস, ইফ, এলিফ, এটসেট্রা। পাইথনে সাধারণত 33টি কিওয়ার্ড রয়েছে, যেগুলো কোনো স্পেশাল পারপাসে পাইথনের ইন্টারপ্রেটার ব্যবহার করে। তাহলে আমরা টোকেনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কি জানলাম না, কিওয়ার্ডস। পাইথনের কিওয়ার্ডস এর পর আমি যে বিষয় নিয়ে এবারে বলবো টোকেনের, সেটা হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার হচ্ছে ভ্যারিয়েবলের নাম দিতে বা ফাংশনের নাম দিতে বা ক্লাস বা মডিউলের কোনো কিছুর নাম দেওয়ার জন্য বা ফাংশনের নাম দেওয়ার জন্য আমরা আইডেন্টিফায়ারকে ব্যবহার করি। তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করবে, দেখো আমরা কোনো ভ্যারিয়েবলের নাম সাম দিয়েছি, অ্যাড দিয়েছি, টোটাল দিয়েছি, এবি দিয়েছি, বা যদি আমি মাই ফাংশন বলে লিখি মাই ফাংশন, তাহলেও এটা কি হচ্ছে? একটা ফাংশনের নাম হচ্ছে। আইডেন্টিফায়ার হচ্ছে আমরা কোনো ভ্যারিয়েবল বা কোনো অবজেক্ট বা ক্লাস বা কোনো ফাংশনের নাম দেওয়ার জন্য আইডেন্টিফায়ারকে ব্যবহার করি। আইডেন্টিফায়ারের নাম দেওয়ার জন্য আমরা সাধারণত যেটা ব্যবহার করি, লেটার ব্যবহার করি ইংলিশে, যেমন ক্যাপসের এ থেকে জেড পর্যন্ত এবং স্মল এর এ থেকে জেড পর্যন্ত। এছাড়াও
আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, এই জায়গাগুলোতে আমি দেখিয়েছি দেখো আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, কিন্তু কখনোই কোনো আইডেন্টিফায়ারের নাম সংখ্যা দিয়ে শুরু হবে না, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এছাড়াও আইডেন্টিফায়ারের নাম কখনোই কিওয়ার্ড দিয়ে তৈরি হবে না। আমি একটু আগেই তোমাদের বলেছি যে কিওয়ার্ড পাইথন ইন্টারপ্রেটারের কাছে রিজার্ভ থাকে, মানে সংরক্ষিত থাকে তার স্পেশাল কাজের জন্য। কখনোই আমরা কিওয়ার্ড গুলো দিয়ে আইডেন্টিফায়ারের নাম দিতে পারবো না। তাহলে আমরা আইডেন্টিফায়ারের নাম দিতে গেলে ধরো আমরা কোনো যোগের প্রোগ্রাম করছি, তাহলে সেক্ষেত্রে সাম বা অ্যাড বা টোটাল এই কথাগুলো লিখতে পারবো, এই কথাগুলো দিয়ে আমরা আইডেন্টিফায়ারের নামটা দিতে পারবো। এছাড়াও ক্যাপসে এবি বা এ আন্ডারস্কোর 1 বা এক্স ওয়াই জেড বা যদি ফাংশন থাকে সেক্ষেত্রে মাই আন্ডারস্কোর ফাংশন, এইভাবে আমরা কি করতে পারি আইডেন্টিফায়ারের নামগুলো দিতে পারি। একটা জিনিস মনে রাখবে, কখনোই আইডেন্টিফায়ারের নাম সংখ্যা দিয়ে যেমন 1 2 3 4 1 2 3 আন্ডারস্কোর সাম এইভাবে দেওয়া যাবে না। কোনো আইডেন্টিফায়ারের নাম সংখ্যা দিয়ে শুরু করা যাবে না এবং কিওয়ার্ড দিয়ে দেওয়া যাবে না, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। আরেকটা বিষয় বলে রাখি আইডেন্টিফায়ার সম্পর্কে, যেটা আইডেন্টিফায়ার যখন আমরা নামটা দিতে যাব আইডেন্টিফায়ারের, সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার খুব এসেনশিয়াল পাইথনের ক্ষেত্রে। যেরকম বলে রাখি মাই সাম স্মলে আমি লিখলাম আর ক্যাপসে লিখলাম মাই সাম, এই দুটো কিন্তু আলাদা ভ্যারিয়েবল হিসেবে ট্রিট হবে। যেহেতু মাই সামের এমটা বড় হাতের ইউজ হয়েছে আর মাই সামের এমটা ছোট হাতের রয়েছে, সেই জন্য তোমাদের সবসময় মনে রাখতে হবে যে পাইথন কেস সেনসিটিভ। সেই জন্যই আমাদের এই দুটি ভ্যারিয়েবল নাম সেম হতে পারে, কিন্তু যেহেতু স্টার্টিং যে ভ্যারিয়েবল নামটা আইডেন্টিফায়ারের প্রথমটা স্মলে শুরু হয়েছে পরেরটা ক্যাপিটালে শুরু হয়েছে, তাই এই দুটো আলাদা আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার হবে। এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবে প্রোগ্রাম লেখার আগে। আইডেন্টিফায়ার পড়ানোর পর এবার আমি তোমাদের যে বিষয় নিয়ে বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ টোকেনস এর ক্ষেত্রে, সেটি হচ্ছে লিটারালস। সাধারণত 4 রকমের লিটারালস আমাদের পাইথনের ক্ষেত্রে রয়েছে। একটা হচ্ছে স্ট্রিং লিটারাল, একটা হচ্ছে নিউমেরিক লিটারাল, তারপরে আছে বুলিয়ান লিটারাল, তারপরে আছে স্পেশাল লিটারাল। এই জিনিসগুলো কি না, পাইথনের কোনো ডেটা যদি ভ্যালু আমরা ফিক্সড করে দিই, পাইথন ডেটা যদি কোনো ভ্যালু ফিক্সড করে দিই, সেটা কি হয়ে যায় লিটারাল হয়ে যায়। দেখো এই জায়গাতে আমি লিখে রেখেছি nm ইকুয়ালস টু সিঙ্গেল কোডের মধ্যে রাজি। তাহলে nm যে আইডেন্টিফায়ারটি রয়েছে বা ভ্যারিয়েবলটি রয়েছে তার ভ্যালু আমি কি দিয়ে সেট করে দিয়েছি, রাজি দিয়ে সেট করে দিয়েছি। এটা কালেকশন অফ ক্যারেক্টার বলে এটাকে আমরা কি বললাম, স্ট্রিং লিটারাল। তাহলে পাইথন প্রোগ্রাম লিখতে গিয়ে যদি আমরা কোনো ডেটাকে ফিক্সড করে দিই তাহলে সেটাকে লিটারাল বলা হয় এবং তার টাইপ অনুযায়ী আমরা সেটাকে বলি কি ধরনের লিটারাল। ধরো এটা আমি স্ট্রিং সেট করে দিয়েছি ভ্যারিয়েবলের মধ্যে বা আইডেন্টিফায়ারটার মধ্যে বা এই ডেটাটার মধ্যে, তাই এটাকে আমরা কি বলবো, স্ট্রিং লিটারাল। এরপরে আসছে দেখো নিউমেরিক লিটারালস। নিউমেরিক লিটারালস এর মধ্যে তিনটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। প্রথমটি হচ্ছে ইন্ট লিটারাল, তারপরেরটা হচ্ছে ফ্লোট লিটারাল, তারপরেরটা আছে কমপ্লেক্স। কমপ্লেক্স মানে একটা জটিল সংখ্যা। এই তিন ধরনের জিনিস আছে। যে ইন্টিজার কেন বলেছি, আমি এজ বলে যে ডেটাটাকে ব্যবহার করেছি তার ভ্যালুটা আমি এখানে 20 দিয়ে ফিক্সড করে দিয়েছি, যার মধ্যে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু নেই, মানে হোল নাম্বার একটা 20 আমি এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছি। তারপরে এজ কথাটিকে আমি যেখানে ব্যবহার করবো সেখানে 20 ব্যবহৃত হবে, তাই এটা পূর্ণ সংখ্যায় আসে বলে এটাকে আমি কি বললাম, ইন্টিজার লিটারাল বললাম। এরপরে আছে সেল বলে একটা আমি ডেটা নিয়েছি যার ভ্যালু আমি 20,000.275 করেছি, 20,000.75, তার মানে একটা ফ্র্যাকশনাল ভ্যালু আমি এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছি এই ডেটাটার মধ্যে। সেল বলে যে ডেটাটা আছে তার মধ্যে অ্যাসাইন করে দিয়েছি। যেহেতু এটা ফ্র্যাকশনাল ভ্যালুকে হোল্ড করছে তাই এটাকে আমি বলছি ফ্লোট লিটারাল। তার মানে কনস্ট্যান্ট হয়ে গেল ভ্যালুটা, সেলের ভ্যালুটা কি হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল 20,000.75 দিয়ে। এরপরে যেটা আছে কমপ্লেক্স লিটারাল। আমরা সবাই জানি কমপ্লেক্স নাম্বার কি ফর্মে লেখা হয়, a প্লাস bj। এখানে j হচ্ছে একটা ভ্যালু, যার ভ্যালু পরিমাণ হচ্ছে √1। এই √1 এই জিনিসটা এই j এর জায়গায় ব্যবহার হবে আর a আর b এর একটা নির্দিষ্ট মান থাকবে। তাই এই নাম বলে যে ডেটাটাকে আমি ব্যবহার করলাম সেটাকে আমরা কি বলবো, কমপ্লেক্স লিটারাল। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বুলিয়ান লিটারাল। তোমরা সকলেই জানো বুলিয়ানের ক্ষেত্রে দুটো ভ্যালু আমরা ব্যবহার করি, একটা হচ্ছে ট্রু আর একটা ফলস। ট্রু এর ক্ষেত্রে ফিক্সড ভ্যালু হচ্ছে 1 এবং ফলস এর ক্ষেত্রে হচ্ছে 0। তাহলে এই দুটো স্থির মান। তাহলে লিটারাল মানে আমরা বুঝতে পারছি কোন ডেটা, পাইথন ডেটা ফিক্সড ভ্যালু। এরপরে যেটা চলে আসছে স্পেশাল লিটারাল। পাইথনের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি নাম। কোন ডেটা, কোন ভ্যালু যদি কিছু না থাকে বা ফাঁকা থাকে বোঝাতে আমরা পাইথনের কোন ডেটাকে আমরা নাম দিয়ে ব্যবহার করি বা নাম ইউজ করি, সেক্ষেত্রে পাইথনের কোনো ডেটা ভ্যালু থাকে না, পাইথনের ভ্যারিয়েবল বা আইডেন্টিফায়ারের কোনো ডেটা ভ্যালু থাকে না। তাহলে আমি লিটারাল যে বিষয়টা আমি বললাম টোকেনের মধ্যে পড়ে, আইডেন্টিফায়ারের পরে, সেটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তার মানে আইডেন্টিফায়ার হলো কনস্ট্যান্ট, কোনো ভ্যারিয়েবল লিটারালস হলো একটি
কনস্ট্যান্ট ভ্যালু, ধরো আমি কোনো ডেটা বা কোনো আইডেন্টিফায়ারের ভ্যালু যদি আমি আগে থেকে ফিক্সড করে দিই, তার টাইপের উপর আমরা কি বলবো, তাকে লিটারাল। যদি সেটা স্ট্রিং টাইপের জিনিস হয় তাহলে সেটাকে আমরা বলবো স্ট্রিং লিটারাল। যদি নিউমেরিক মধ্যে যদি ইন্টিজার, ফ্লোট বা কমপ্লেক্স টাইপের ভ্যালু দিয়ে সেই ডেটাটাকে যদি আমরা ফিক্সড করে দিই বা ফিক্স করি, তাহলে সেটাকে আমরা বলবো ইন্টিজার। যদি পূর্ণ সংখ্যা থাকে, ফ্র্যাকশনাল সংখ্যা থাকলে বলবো ফ্লোট লিটারাল, আর কমপ্লেক্স ভ্যালু থাকলে বলবো কমপ্লেক্স লিটারাল। তারপরে আসছে বুলিয়ান। এটা একটু আগেই বললাম যে ট্রু মানে 1, 0 মানে ফলস। তার মানে এদের ভ্যালু সবসময় ফিক্সড, তাই এদেরকে আমরা কি বলবো না বুলিয়ান লিটারাল। আর স্পেশাল লিটারাল কোনো পাইথন ডেটা ভ্যালু কোনো ভ্যালু না বোঝাতে বা তার মধ্যে কোনো ভ্যালু নেই বোঝাতে আমরা নাল স্পেশাল লিটারালটা ব্যবহার করব। এরপরে যে দুটি অংশ নিয়ে আমি পড়াবো, একটির নাম হচ্ছে অপারেটর আর একটা হচ্ছে পাঞ্চুয়েটার্স। অপারেটর হচ্ছে কি, এই অপারেন্ডের উপরে এ আর বি হচ্ছে অপারেন্ড, তার উপরে আমরা প্লাস সাইনটাকে ব্যবহার করছি। তার মানে এ আর বি এর যে ভ্যালু থাকবে সেটাকে প্লাস করে দেবে। তাহলে প্লাস হলো অপারেটর আর এ বি হলো অপারেন্ড। এখানে অনেকগুলো আমি অপারেটর লিখে রেখেছি, যেমন প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, স্ল্যাশ, ফ্লোট ডিভিশন, মডুলো ডিভিশন, গ্রেটার ইকুয়াল, লেসার ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, এই সমস্ত সিম্বল গুলো বিভিন্ন রকম ক্যাটাগরাইজেশন আছে, সেগুলো আমি একটু পরে লিখে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে অপারেটর জিনিসটা বুঝতে পেরে গেলে, অপারেটর কাদের মধ্যে ব্যবহৃত হয়, দুটো অপারেন্ডের মধ্যে ব্যবহৃত হয়, বা সিঙ্গেল অপারেন্ডের ক্ষেত্রেও ব্যবহৃত হয় অনেক অপারেটর, সেগুলো আমি পরে বলছি। এরপরে আসছে পাঞ্চুয়েটর। যেহেতু পাইথন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে সঠিকভাবে সেই প্রোগ্রামের সিনট্যাক্স লেখার জন্য আমাদের পাঞ্চুয়েটর ব্যবহার করা এবং সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে। এবং যদি আমরা এটা সঠিকভাবে না ব্যবহার করতে পারি বা লিখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রোগ্রাম ইনস্ট্রাকশন বা সিনট্যাক্স গুলো কি করবে, এরর দেখাবে এবং সঠিকভাবে প্রোগ্রামটি রান করবে না। তাই পাঞ্চুয়েটর সম্বন্ধেও আমাদের খুব দৃঢ় ধারণা রাখতে হবে। অবশ্যই আমি তোমাদের বলবো, প্রথম থেকে এই যে জিনিসগুলো আমি এত বিশদে বলছি, তোমরা যেন মন দিয়ে এগুলোকে ফলো করো এবং প্র্যাকটিস করতে থাকতে হবে প্রত্যেকদিন, তবেই তোমাদের প্রোগ্রামিং ইনস্ট্রাকশন লেখার দক্ষতা বৃদ্ধি পাবে। এবার আমি তোমাদের পাইথনের অপারেটর নিয়ে কিছু পড়াবো, যে ক ধরনের অপারেটর আছে এবং সেগুলো কিভাবে ব্যবহার করা হয় প্রোগ্রামিং এর মধ্যে। মানে পাইথনের যে স্টেটমেন্টগুলো আমরা লিখবো বা ইনস্ট্রাকশনগুলো লিখবো, তার মধ্যে কিভাবে আমরা অপারেটরগুলোকে ব্যবহার করি সেগুলো সম্বন্ধে আমি তোমাদের বলবো। তো অপারেটরকে সাধারণত 7টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে তোমরা দেখছো প্লাস, মাইনাস, অ্যাস্টেরিস্ক, স্ল্যাশ, মডুলো ডিভিশন, ফ্লোট ডিভিশন, আর একটা হচ্ছে ডবল স্টার, যেটাকে বলা হয় ঘাত মাল্টিপ্লিকেশন এখানে করা হয়। আর একটা হচ্ছে রিলেশনাল অপারেটর, যার মধ্যে কি কি আছে না ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার লেসার, গ্রেটার ইকুয়াল, লেসার ইকুয়াল টু, এটা আছে। লজিক্যাল অপারেটরের মধ্যে আছে অ্যান্ড, অর, আর নট। অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আছে ইকুয়াল, আর অ্যাগুমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আছে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, স্টার ইকুয়াল এবং স্ল্যাশ ইকুয়াল। এছাড়াও দুটো খুব গুরুত্বপূর্ণ অপারেটর রয়েছে যেটা পাইথনের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করে প্রোগ্রামিং এর ক্ষেত্রে। সেটাই হচ্ছে আইডেন্টিটি অপারেটর আর একটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর। আইডেন্টিটি অপারেটরের মধ্যে কি পড়ছে, ইজ আর ইজ নট, আর মেম্বারশিপ অপারেটরের মধ্যে পড়ছে ইন আর নট ইন। তো দেখো এই অ্যারিথমেটিক অপারেটরকে আমরা কিভাবে ইউজ করব। প্রথম যে জিনিসটা আমরা দেখাচ্ছি, যে অ্যারিথমেটিক অপারেটর কিভাবে ইউজ করবো। ধরো দুটো অপারেন্টকে আমি কি লিখলাম, a প্লাস বি, তাহলে এখান থেকে কি বেরোবে, যোগফল বেরোবে। যদি আমি এখানে লিখি a মাইনাস বি, তাহলে a মাইনাস বি বিয়োগফল বেরোবে। যদি a মাল্টিপ্লিকেশন বি করি, তাহলে a আর b এর গুণফল বেরোবে, আর a ডিভিশন b করলে a আর b এর ভাগফল বেরোবে, মানে ভাগ করার পর যেটা থাকে। এরপরে দেখো আরো কয়েকটি অপারেটর আছে। একটা হচ্ছে মডুলো ডিভিশন। a মডুলো ডিভিশন b, মানে a কে b দিয়ে ভাগ করার পর যে অবশেষ পড়ে থাকবে, মানে রিমাইন্ডার যেটা পড়ে থাকবে সেটা শো করাবে। আর আরেকটা জিনিস আছে ফ্লোট ডিভিশন। ফ্লোট ডিভিশনে কি হয় না, সবসময় পূর্ণ সংখ্যার ভ্যালুটাকে নেওয়া হয়, মানে নিচের যে ভ্যালুটা, সাপোজ যদি আমি 2 দিয়ে 5কে ভাগ করি, 2 দিয়ে যদি আমি 5কে ভাগ করি, এক্ষেত্রে a সমান 5 আর b সমান যদি 2 হয়, তাহলে কি হচ্ছে, 2 2 4 হচ্ছে, এক রিমাইন্ডার পড়ে থাকছে। এখানে আমি পয়েন্ট দিয়ে 0 নিলাম, দেখো 2 2 5-এ কি হচ্ছে, 10 হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি আমি 2.5 পাচ্ছি। তাহলে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু না নিয়ে আমি নিচের ভ্যালু 2টাকে নিচ্ছি, সেটাকে কি বলা হয়, ফ্লোট ডিভিশন। এরপরে যেটা আছে ঘাত a ডবল স্টার b, মানে a টু দি পাওয়ার b। যদি a এর ভ্যালু 2 হয় আর b এর ভ্যালু যদি 5 হয়, তাহলে a টু দি পাওয়ার 5, মানে 5 বার 2কে গুণ করতে হবে, 5 বার 2কে গুণ করবো। তাহলে আমরা কি পাবো, 2 দিয়ে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে আশা করি এই কটা যে অ্যারিথমেটিক অপারেটর আমি তোমাদের দেখালাম,
যার মধ্যে প্রথমে কি আসছে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন মডিউলো ডিভিশন ফ্লোর ডিভিশন এবং ঘাত গুণফল, মানে যেটা এ টু দি পাওয়ার বি যেটাকে বলা হচ্ছে ডবল অ্যাস্ট্রিক্স, সেটা কি করে এ টু দি পাওয়ার 5, মানে যদি আমি এর ভ্যালু 2 ধরি আর বি এর ভ্যালু যদি 5 ধরি তাহলে 2 টু দি পাওয়ার 5 হয়ে যাবে এবং সেটা মাল্টিপ্লিকেশন হয়ে ভ্যালুটা এখানে বসে যাবে, যেখানে এক্ষেত্রে 32 এসেছে। এরপরে যেটা আছে খুব ফ্লোর ডিভিশন, ধরো আমি এ কে যদি 5 ধরি আর বি কে যদি 2 ধরি তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না এটা ফ্লোর ডিভিশন হচ্ছে 2.5 হচ্ছে, আমরা নিচের ভ্যালুটাকে মানে ফ্লোর ভ্যালুটাকে নিচের ভ্যালুটাকে ধরছি, সেক্ষেত্রে পূর্ণ সংখ্যাটাকে আমরা নিচ্ছি। আর এই মডিউলো ডিভিশন বি করলে রিমাইন্ডার যেটা থাকবে, যদি আমরা 2 দিয়ে 5কে ভাগ করি তাহলে 2 2 এ 4, তাহলে 1 পড়ে থাকছে, তাহলে এই রিমাইন্ডারটাকে আমরা এই যেটাকে বলা হয় মডিউলো ডিভিশন সেটা করলে আমরা পাবো, যার সাহায্যে আমরা কি পাই রিমাইন্ডারটাকে পাই। তো এর পরবর্তীতে আমি রিলেশনাল অপারেটরটা দেখাচ্ছি। রিলেশনাল অপারেটরটা দেখো কিরকম হবে। রিলেশনাল অপারেটর আমরা প্রোগ্রাম লিখতে গিয়ে আমাদের বিভিন্ন জায়গায় রিলেশনাল অপারেটরটাকে ব্যবহার করতে হবে, সেটা কি রকম দেখো না, ধরো আমি কোনো জায়গায় লিখছি এ ইকুয়াল ইকুয়াল বি, এর মানে হচ্ছে এটা ইকুয়ালিটি অপারেটর। ইকুয়ালিটি অপারেটর মানে এ আর বি এর ভ্যালু সেম। যদি আমি লিখি এ গ্রেটার বি তার মানে এ এর ভ্যালু বি এর থেকে বড়, যদি আমি লিখি এ লেসার বি তাহলে এর ভ্যালু বি এর থেকে ছোট। আবার যদি এ গ্রেটার ইকুয়াল টু বি লিখি তার মানে এর ভ্যালুটা বি এর থেকে বড় হতে পারে অথবা বি এর সমান হতে পারে। এরপরে যদি আমি লিখি এ লেসার ইকুয়াল টু বি তার মানে এর ভ্যালুটা বি এর থেকে ছোট হতে পারে অথবা সমান হতে পারে। তো এই জিনিসগুলো তোমরা মোটামুটি জানো। এরপরে যেটা আসছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর জিনিসটা কি না, আমরা লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করি অ্যান্ড অর নট, এটা প্রোগ্রামের ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে গেলে সেক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি। ধরো আমরা যদি লিখি ইফ, ইফের ভেতরে যদি লিখি এ গ্রেটার বি অ্যান্ড এ গ্রেটার সি, যদি এইটা লিখি এইটা কি হয়ে গেল একটা কন্ডিশন। এখানে ডবল অ্যাম্পারস্যান্ডের বদলে আমি এখানে অ্যান্ড লিখে দিলাম, এখানে আমি কি লিখছি অ্যান্ড কথাটাকে লিখে দিচ্ছি অ্যান্ড এ এন ডি, তার মানে এই দিকের কন্ডিশনটাকেও ট্রু হতে হবে, এদিকের কন্ডিশনটাকেও ট্রু হতে হবে। বোথ কন্ডিশন ট্রু হলে পুরো এই স্টেটমেন্টটা তাহলে কি হবে ট্রু হবে। এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। যদি আমি এখানে অ্যান্ডের পরিবর্তে অর লিখি তাহলে যে কোনো একটা ট্রু হলে হবে। ধরো এইটা ট্রু হলো এইটা ফলস হলো, তাহলে সেক্ষেত্রেও আউটপুট এই ইনস্ট্রাকশনের আউটপুট ট্রু হবে। আবার যদি এইটার ক্ষেত্রে এইটা ফলস হয় এটা যদি ট্রু হয়, যে কোনো একটা যদি ট্রু হয় তাহলেও এই ইফ স্টেটমেন্টের ভ্যালু কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে। আর দুটোই যদি ফলস হয় তাহলে এই স্টেটমেন্টের ভ্যালু কি হয়ে যাবে ফলস হবে। এরপরে কি আছে, ধরো আমি আরেকটা স্টেটমেন্ট লিখছি ইফ এ নট বি, তার মানে এ বি এর সাথে সমান নয়, এটা বোঝাতে এই স্টেটমেন্টটা এখানে ব্যবহার করা হয়েছে ইফের মধ্যে, ইফ কন্ডিশনের মধ্যে এটাকে ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে লজিক্যাল অপারেটরটা আমরা কিভাবে ব্যবহার করব। এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর জিনিসটা কিভাবে কাজ করে দেখো, আমরা ছোটবেলা থেকে জানতাম ইকুয়াল মানে সমান। প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। কিরকম দেখো, আমি যদি লিখি এ ইকুয়ালস টু 5 মানে 5 ভ্যালুটা এর মধ্যে চলে আসবে। দেখো আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি মানে কি মেমোরিতে একটা জায়গাকে আমরা প্রকাশ করি, সেই জায়গাটা যদি এইটা এ হয় তাহলে এর ভিতরে 5 চলে আসবে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে আশা করি অ্যাসাইনমেন্ট অপারেটরটা বুঝতে পেরেছো। এবারে ধরো আমি লিখে রাখলাম বি ইকুয়ালস টু 7, এবার এ ইকুয়ালস টু বি করলাম, তার মানে এর মধ্যেও কি চলে এলো 7 চলে এলো, কারণ 7 ভ্যালুটা কার মধ্যে প্রথমে অ্যাসাইন হয়েছে বি এর মধ্যে। আবার বি এর মধ্যে যেহেতু 7 আছে এই 7 ভ্যালুটা কার মধ্যে চলে এলো এর মধ্যে চলে এলো। তাহলে আশা করি তোমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যেটা দেখাবো অ্যাগুমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাগুমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি, অ্যাগুমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর মানে এইটা যেখানে আমরা কি করি প্লাস ইকুয়াল ব্যবহার করছি। ধরো আমি কোনো একটা স্টেটমেন্ট লিখছি এ ইকুয়ালস টু এ প্লাস 1, যদি আমি এই দিকে লিখি এ প্লাস ইকুয়াল টু 1, এ প্লাস ইকুয়াল টু কি হচ্ছে এই জায়গায় আমরা লিখেছি এ প্লাস ইকুয়াল টু 1, এইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে কি এ ইকুয়ালস টু এ প্লাস 1। বা যদি আমরা কোনো জায়গায় লিখি এ মাইনাস ইকুয়াল টু
ওয়ান, তাহলে এটা কি হবে এ ইকুয়ালস টু এ মাইনাস ওয়ান। বুঝতে পারছো এটা কিভাবে সিনট্যাক্সটাকে লেখা হয়? বা যদি আমি এখানে লিখি এ স্টার ইকুয়াল টু ওয়ান, তার অর্থ হচ্ছে এ ইকুয়ালস টু এ স্টার, এ মাল্টিপ্লিকেশন ওয়ান। বা এর পরে যদি আমরা লিখি এ স্ল্যাশ ইকুয়াল টু ওয়ান, তাহলে এটা কি দেখাবে এ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই ওয়ান। ঠিক সেম ভাবে আমরা এইভাবেও লিখতে পারি, ধরো এ প্লাস ইকুয়াল টু বি, তাহলে এটা আমরা কি লিখবো? তাহলে এ ইকুয়ালস টু লিখবো এ প্লাস বি। বুঝতে পারছো যে অ্যাগুমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরটা আমরা কিভাবে ব্যবহার করব? বা যদি এখানে আমরা লিখি এ মাইনাস ইকুয়াল টু বি, তাহলে আমরা এখানে কি লিখবো এ ইকুয়াল টু এ মাইনাস বি। যদি আমরা এখানে লিখি এ মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু বি, তাহলে আমরা এখানে কি লিখবো এ ইকুয়ালস টু এ মাল্টিপ্লিকেশন বি। বা এ ডিভিশন ইকুয়াল টু বি যদি লিখি, তাহলে এখানে কি লিখবো এ ইকুয়াল টু এ ডিভিশন বি বা এ ডিভাইডেড বাই ভি। তাহলে আশা করি এই যে জিনিসটা আমি করে এখানে দেখালাম, তাহলে তোমাদের অ্যাগুমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে বা মনে যদি কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে এই জায়গাটা দেখে তোমরা বুঝতে পারবে। এটা একটা শর্ট হ্যান্ড টাইপের লেখা, এটাকে বড় করে লিখলে বা এক্সপ্রেশনটাকে খুলে লিখলে তাহলে এই জিনিসগুলো দাঁড়ায়। তাহলে আশা করি তোমরা অ্যাগুমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরটার সম্বন্ধে তোমাদের ধারণা তৈরি হয়েছে। তো এরপরে আমি যেটা দেখাবো আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটরের মধ্যে আমি কি বলেছি, আইডেন্টিটি অপারেটরের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইজ আর ইজ নট। ধরো আমি এখানে পাইথনের একটা লিস্ট নিলাম এ ইকুয়ালস টু, ধরো থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 5 লিখলাম। এবার আমি একটা ভ্যারিয়েবল লিখলাম বি ইকুয়ালস টু 1 দিয়ে এর ভিতরে যদি আমি এখানে প্রিন্ট করি এর মধ্যে বি এর মধ্যে লিখেছি আমি 10, সাপোজ ধরো বি এর মধ্যে আমি লিখেছি 10, দিয়ে আমি এখানে লিখছি প্রিন্ট বি ইজ এ। এই কথাটা যদি আমি লিখি তাহলে এখানে কি দেখাবে? এখানে দেখাবে ফলস দেখাবে। এখানে কি দেখাবে? ফলস দেখাবে। যদি আমি এখানে এইটা না লিখে যদি আমি এখানে লিখি প্রিন্ট বি ইজ নট এ, তাহলে কিন্তু এখানে ট্রু দেখাবে। কারণ কি দেখো বি এর ভ্যালু আমি 10 ধরেছি, বি কখনোই এইটার সাথে সমান হতে পারে না। বা যদি আমি এটাকে একটা লিস্টও করে দিই 10, 20, আমি যদি এইভাবেও লিখি তাহলে দেখো এই লিস্টটা কখনো এই লিস্টের সাথে সমান হচ্ছে না, মানে ইজে হচ্ছে না। আবার যখন দেখো প্রিন্ট আমি লিখছি বি ইজ নট এ, তাহলে তো ট্রু হয়ে যাচ্ছে, কারণ এই লিস্টটা তো আর এই লিস্টের সাথে সমান নয়। সেই জন্য এখানে আমাকে কি দিচ্ছে? ট্রু আউটপুট দিচ্ছে। তার মানে বি ইজ কখনো তো যদি দুজনের ভ্যালু যদি সেম হয়ে যেত, এই লিস্টের ভ্যালু আর এই লিস্টের ভ্যালু যদি সেম হয়ে যেত, আর এখানে যদি আমি লিখতাম বি ইজ এ, তাহলে এখানে কি দেখাতো? ট্রু দেখাতো। তাহলে আশা করি তোমরা আইডেন্টিটি অপারেটরটা বুঝতে পেরেছো। তো এইখানে দেখো আমি এতে এই লিস্ট লিখেছি, বিতে 10 আর 20 লিখেছি, তাহলে বি ইজ নট এ, তাহলে এটা তো ট্রু হচ্ছে, কারণ বি এর মধ্যে আলাদা ভ্যালু আছে আর এর মধ্যে আলাদা ভ্যালু আছে। তাহলে এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো মেম্বারশিপ অপারেটর যেটা আছে, লাস্ট যে জিনিসটা আছে খুবই গুরুত্বপূর্ণ। এই আইডেন্টিটি অপারেটর আর মেম্বারশিপ অপারেটর খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং যদি এদের কোনো এক্সাম্পল তোমরা খুঁজে পাও নিজেরাও প্র্যাকটিস করতে পারো। দেখো মেম্বারশিপ অপারেটরের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নট ইন। ধরো ঠিক সেমভাবেই আমি একটা লিস্ট নিচ্ছি এ ইকুয়ালস টু 2 3 4 5 6 7, ঠিক আছে, আর একটা ভ্যালু নিচ্ছি বি ইকুয়ালস টু 15 নিলাম। এরপরে আমি এখানে প্রিন্ট লিখছি বি ইন এ। এই কথাটা যদি লিখি তাহলে কি প্রিন্ট করবে? আর যদি এখানে লিখি প্রিন্ট বি নট ইন এ, তাহলে কি প্রিন্ট করবে? ঠিক সেম ওই টাইপেরই হবে। বি ইন এ যদি আমি করি, দেখো বি এর ভ্যালু তো 15 রয়েছে, তাহলে বি এর ভ্যালু 15, কিন্তু দেখো এই এ লিস্টের মধ্যে কোথাও 15 ভ্যালু নেই, তাহলে আমি এখানে বি ইন এ লিখতে পারি না। তাহলে এখানে আউটপুটটা কি দেবে? ফলস দেবে। এখানে কি দেবে? আউটপুটটা ফলস দেবে। আবার দেখো বি এর ভ্যালু তো এর মধ্যে নেই, সেই জন্য আমি কি লিখেছি? বি নট ইন এ, তার মানে বি ভ্যালুটা সত্যিই তো এই এ লিস্টের মধ্যে নেই, তাহলে সেক্ষেত্রে এখানে কি আউটপুট দেবে? ট্রু এই আউটপুটটা দেবে। আশা করি আমি এই যে অপারেটর সম্পর্কে আমি বোঝালাম, তার মধ্যে কি আছে না মেম্বারশিপ অপারেটরের মধ্যে কি আছে? ইন আর নট ইন আছে।
তাহলে আমি খুব বিশদে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম। দেখো এই লিস্টের মধ্যে যে ভ্যালুগুলো আছে আর বি এর মধ্যে যে ভ্যালুটা আছে, বিতে দেখো 15 আছে, এই ভ্যালুটা লিস্টের মধ্যে নেই। তাহলে আমি যদি এখানে বি ইন এ লিখি তাহলে অবশ্যই ফলস দেখাবে। আর এখানে দেখো বি নট ইন এ যদি আমি লিখি তাহলে বি ভ্যালুটা তো সত্যি লিস্টের মধ্যে নেই, তাহলে এখানে আউটপুটটা কি দেখাবে? ট্রু দেখাবে। আশা করি আমি এখানে অপারেটর সম্বন্ধে যা বললাম তোমাদের মনে হয় বুঝতে কোনো অসুবিধে হবে না। যদি অসুবিধে হয় তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বেসিক পাইথন পড়ানোর প্রথম চ্যাপ্টারের মধ্যে আমি যে সমস্ত জিনিসগুলো বলেছি, তো টোকেন্স এর মধ্যে শেষ যে অংশটি পড়ে রয়েছে সেটা হচ্ছে পাঞ্চুয়েটার্স। তো আগেই আমি অপারেটর সম্বন্ধে বিশদে বলেছি, এরপরে পাঞ্চুয়েটার্স চলে এসছে। কত রকমের পাঞ্চুয়েটার্স আছে দেখো, আমি বোর্ডের মধ্যে লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। প্রথমে আছে প্যারানথেসিস, দেখো এই ব্র্যাকেটগুলোকে কি বলা হয়? প্যারানথেসিস বলা হয়। এরপরে আছে ব্র্যাকেট। ব্র্যাকেট মানে ধরো আমি এখানে একটা পাইথন লিস্ট ডিক্লেয়ার করেছি, যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি, এটা না দিলে লিস্ট ডিক্লারেশন করা যাবে না। তাহলে লিস্ট ডিক্লারেশন সিনট্যাক্সের মধ্যে এই থার্ড ব্র্যাকেটটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসছে ব্রেসেস, যেটাকে আমরা পাইথন সেট ডিক্লেয়ার করার জন্য ব্যবহার করি, যেটা কি হয় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় এইভাবে। নেম লিখেছি, এজ লিখেছি, সিটি লিখেছি, তার বিশদ বর্ণনাটাই সেটের মধ্যে দেওয়া আছে। কমা, একটা ইনস্ট্রাকশনের মধ্যে কমা দিয়ে আমি সেপারেট করতে পারি ডেটাগুলোকে। এরপরে আছে কি সেমিকোলন। সেমিকোলন হচ্ছে একই লাইনের মধ্যে আমি ইনস্ট্রাকশন লিখেছি, দুটো ইনস্ট্রাকশন, x ইকুয়াল টু 50 সেমিকোলন, y ইকুয়াল টু 10। এছাড়াও আছে হ্যাশ। তো তোমরা জানো যে আমরা কোনো সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে গেলে আমরা কি করি? হ্যাশ ব্যবহার করি প্রোগ্রামের মধ্যে। এছাড়াও ডবল কোটেশন ব্যবহার করেছি। ডবল কোটেশন আমরা কোথায় ব্যবহার করি না, স্ট্রিং লিটারালের ক্ষেত্রে। ধরো নেম একটা আইডেন্টিফায়ার, তার আমি ভ্যালু অ্যাসাইন করেছি অভিক, যেটা ডবল কোডের মধ্যে, তার মানে এটা স্ট্রিং লিটারাল হয়ে গেল। তো এখানে পাঞ্চুয়েটার্স ডবল কোড আমি ইউজ করেছি, ঠিক আছে। এরপরে কি আছে না, অ্যাস্টেরিক্স। অ্যাস্টেরিক্স দিয়েছি, দেখো একটা ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে ডেফ অ্যাড অ্যাস্টেরিক্স আর্গুমেন্ট। সেই অ্যাস্টেরিক্স দিয়ে আমি আর্গুমেন্টের লেন্থটা কি হবে বা কি ধরনের পরিবর্তন এর মধ্যে আসবে সেটা বোঝাতে চেয়েছি। আর ডাবল অ্যাস্টেরিক্সের মধ্যে কিভাবে লিখেছি দেখো, ডবল অ্যাস্টেরিক্স আর্গুমেন্ট, সেটাও একটা ফাংশন। এটাও কি করা হয়েছে, আর্গুমেন্টসের অবস্থার পরিবর্তন কিরকম হবে সেইটা আমি বুঝিয়েছি। তাহলে দেখো পাইথন প্রোগ্রামিং লিখতে গেলে পাঞ্চুয়েটার্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। মানে দাঁড়ি, কমা, পূর্ণচ্ছেদ, ব্র্যাকেট, এইগুলো যদি আমরা সঠিকভাবে একটা ইনস্ট্রাকশনের মধ্যে না লিখি তাহলে পাইথন কোডিং লেখার মানে বা অর্থটা আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে ইন্টারপ্রেটার ঠিকঠাকভাবে ইন্টারপ্রেট করতে পারবে না এবং আউটপুটও সঠিক আসবে না, এবং তোমাকে কি করবে, এরর মেসেজ দেখাবে। সেক্ষেত্রে তোমার প্রোগ্রাম রান করবে না। তাহলে দেখো পাইথন যদি একটা ল্যাঙ্গুয়েজ হয় সেটাকে মিনিংফুল এবং সঠিকভাবে লেখার জন্য তোমাদের পাঞ্চুয়েটারের ব্যবহার সঠিকভাবে শিখতে হবে। তো এতক্ষণ আমি বেসিক পাইথনের স্টার্টিংটা কিভাবে হবে, তার ক্যারেক্টার সেট, টোকেন এবং আইডেন্টিফায়ার থেকে শুরু করে পাঞ্চুয়েটার্স এবং অপারেটরস, এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমরা বুঝতে পারো বা না যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের পরবর্তীকালে আরও বেশি বেশি করে হেল্প করে দেবো। যদি আজকের আমার এই বেসিক পাইথন প্রোগ্রামিংয়ের এই ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক দেবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এবং তোমাদের কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য কি হয়ে থাকবে, অনুপ্রেরণা হয়ে থাকবে। ধন্যবাদ।